আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান ও গণিত থেকে বেশ কিছু পড়া নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে। তোমাদের প্রয়োজন থাকলে তোমরা দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, আমরা আজকে শিখব গণিতের বীজগাণিতিক চলরাশির ধারণা। কোষে দেখি 5.2। দেখো কি আছে। প্রথম প্রশ্ন, নিচের সংখ্যামালাগুলির কথায় লিখি। 10a, 10a মানে হচ্ছে এর 10 গুণ। নেক্সট, a প্লাস সি, উত্তরটা হচ্ছে এ ও সি এর সমষ্টি বা এ ও সি এর যোগফল। নেক্সট, এক্স মাইনাস ওয়াই, এক্স থেকে ওয়াই এর বিয়োগ অথবা এক্স ও ওয়াই এর অন্তরফল, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই। নেক্সট, 9x প্লাস 2, এর মানে হচ্ছে এক্সের 9 গুণের সাথে 2 এর সমষ্টি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর সমষ্টি। 3x মাইনাস 7, এক্সের 3 গুণ থেকে 7 কম। p/3 মাইনাস 4, পি এর 1/3 থেকে 4 কম। 6 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 6, এক্স 6 থেকে বড়। পি নট গ্রেটার দেন 9, পি 9 থেকে বড় নয়। এরপর আমরা 2 এর প্রশ্ন দেখে নেব। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এক্স ও 7 এর যোগফল এক্স প্লাস 7, ওয়াই থেকে 9 বিয়োগ ওয়াই মাইনাস 9, এ কে 3 দিয়ে গুণ 3a, এক্স 13 চেয়ে বড় নয়, এক্স 13 চেয়ে বড়, এক্স গ্রেটার দেন 13, ওয়াই 5 এর সমান নয়, ওয়াই নট ইকুয়াল টু 5, এক্সকে 8 দিয়ে ভাগ এক্স বাই 8, পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি 10p প্লাস 7, এক্স এর 3 গুণ থেকে 8 বিয়োগ 3x মাইনাস 8, এক্স ও ওয়াই এর যোগফল এক্স প্লাস ওয়াই, এক্স ও ওয়াই এর গুণফল এক্স ওয়াই, এক্স ওয়াই এর চেয়ে ছোট, এ লেস দেন ওয়াই, বি 8 এর চেয়ে ছোট নয়, বি নট লেস দেন 8। এরপর দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। এক্স প্লাস 5 অর্থাৎ এক্স ও 5 এর সমষ্টি এক্স মাইনাস 5, এক্স থেকে 5 বিয়োগ 5x মানে এক্সের 5 গুণ। এরপরে আছে 2p প্লাস 3 অর্থাৎ পি এর 2 গুণের সাথে 3 এর সমষ্টি, 2p মাইনাস 3, পি এর 2 গুণের সাথে 3 সমষ্টি, 3 এর বিয়োগ, যোগ ছিল সমষ্টি হয়েছে, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ হয়েছে। 3p প্লাস 2, পি এর 3 গুণের সাথে 2 এর সমষ্টি, 2p মাইনাস 3, পি এর 3 গুণের সাথে পি এর দ্বিগুণের সাথে 3 বিয়োগ। ঠিক আছে, এটা ঠিক করতে হবে, পি এর দ্বিগুণের সাথে 3 বিয়োগ। এরপরে এক্সকে চলরাশি ধরে আর ওয়াই 6কে ধ্রুবক সংখ্যা ধরে 4টি আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। দেখো কীরকম কীরকম হবে। এক্স প্লাস 6, এক্স মাইনাস 6, 6x, এক্স বাই 6। আচ্ছা, দুটো চলরাশি এক্স, একটি চল সংখ্যা এক্স আর দুটি আলাদা আলাদা ধ্রুবক সংখ্যা 6 ধরো 9 আর 5, এরকম 4টি সংখ্যা তৈরি করতে হয়েছে।
দেখো এই শূন্যস্থানে 5 বসালাম, তাহলে কী হবে 9x + 7, 9x + 5 আর 5x + 9, 9x - 5 আর 5x - 9, চারটা আলাদা আলাদা সংখ্যামালা তৈরি হলো। এবার দেখো যে কোনো চল আর একটা ধ্রুবক পদ দিয়ে যে কোনো চারটি সংখ্যা আমরা তৈরি করি। দেখো একটি চল হচ্ছে x আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 6, চারটি সংখ্যামালা তৈরি করলে x + 6, x - 6, y + 6, y - 6, 6y আর y/6। ঠিক আছে, মানেগুলো এখানে বলে দিচ্ছে। y + 6 মানে y আর 6 সমষ্টি, y - 6 মানে y থেকে 6 বিয়োগ, 6y মানে y এর 6 গুণ, আর y/6 মানে হচ্ছে y কে 6 দিয়ে ভাগ। এরপর দেখো ডান পক্ষের সঙ্গে বাম পক্ষ মেলাতে বলেছে। ঠিক আছে, দেখো এর উত্তরটা কেমন হবে। x + y = y + x মানে হচ্ছে যোগের বিনিময় নিয়ম, তারা স্থান পরিবর্তন করে নিয়েছে। দেখো 4a মানে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, কারণ এ হচ্ছে একটা বর্গক্ষেত্রের বাহু। x × y = y × x, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। আর একটা রয়েছে 2 × a + b একক, যেখানে a হচ্ছে দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, b হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, এটা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা। আর একটা হচ্ছে p × m + n = pm + pn, এটা হচ্ছে বিচ্ছেদের নিয়ম। ঠিক আছে, একসঙ্গে ছিল আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, এরপর হচ্ছে গল্প পড়ি আর ফাঁকা ঘর ভর্তি করি। মুক্তির বয়স এখন x বছর, 4 বছর পর তার বয়স কত হবে? বয়স তো বাড়বে, বেড়ে হবে কত? x + 4। ফিরোজের বয়স এখন y বছর, 7 বছর আগে বয়স কত ছিল? বয়স কম ছিল, তো কম মানে বিয়োগ, উত্তর হবে x - 7। তারপরে কুমুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু কুমুদের বাগানে 3 গুণ চারা গাছ বেশি রয়েছে, তাহলে x এর 3 গুণ কত হবে? 3x হবে। 3xটি শাহিদার বাগানে চারা গাছ আছে। তারপরে দুর্গাগণে রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব x টাকা দিল আর মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিয়েছে। দেখো দ্বিগুণ মানে 2x, তার থেকে 10 যোগ করছি, তাহলে মুস্কান চাঁদা দিয়েছে x এর দ্বিগুণ 2x + 10, বেশি দিয়েছে বলে যোগ করতে হলো। ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম, আমিনুরের উচ্চতা যদি 1 সেন্টিমিটার হয়, ওর উচ্চতা হবে x - 3, কম বলেছি, তাহলে বিয়োগ করতে হলো। তারপরে গল্প পড়ি আর নিজে নিজে করতে বলে। দেখো এখানে কি বলেছে, x + 18 কি আছে, আমার কাছে x টাকা ছিল, আমার খাতার দাম x টাকা। ঠিক আছে, আর মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাহলে মিহিরের খাতার দাম হবে x + 18, বেশি বলেছে সেখানে যোগ করতে হবে। আবার দেখো পলাশের উচ্চতা সুমনের উচ্চতা থেকে 1 সেমি বেশি, সুমনের উচ্চতা y হলে পলাশ উচ্চতা হবে y - 21। ঠিক আছে, সুমনের উচ্চতা থেকে ওটা কমে যাচ্ছে। সুনন্দার বর্তমান বয়স তার ভাইয়ের বর্তমান বয়স থেকে 5 গুণ, তাহলে কত হবে? 5x হয়ে যাবে। আবার কি দেখো, অসীমের বাবা তার 2 ছেলেকে কিছু টাকা ভাগ করে দিল, কিছু টাকা মানে ধরি p টাকা ভাগ করে দিয়েছে, তাহলে তার 1/4 ছোট ছেলেকে দিয়েছে, তাহলে p/4 হয়েছে। তারপরে দেখো প্রিয়া তার বন্ধুরা চাঁদা পুজো করে বলে চাঁদা তুললো, তার এক বন্ধু অসীমা x টাকা দিল, আর প্রিয়া অসীমার দ্বিগুণ অপেক্ষা 3 টাকা বেশি দিল, দ্বিগুণ মানে 2x, আর 3 টাকা বেশি দিয়েছে মানে 2x + 3। আমার বাড়ি থেকে মামা বাড়িতে মোটর গাড়ি যেতে x ঘন্টা সময় লাগে, কিন্তু ট্রেনে গেলে তার 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা সময় কম লাগে, তাহলে 3 গুণ মানে 3x, আর কম মানে বিয়োগ, 3x - বিয়োগ 3x - 5। ঠিক আছে, এভাবেই অঙ্কগুলো হলো। দেখো এখানে সবকটা অঙ্ক বুঝিয়ে দেওয়া হলো। এরপর আমরা পরিবেশ ও বিজ্ঞানে চলে যাব। পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। দেখো আজকে আমরা 33 পারা থেকে পড়ানো শুরু করছি। প্রথমে দেখতে পাচ্ছি ভেবে দেখো, কি লেখা আছে, জল থেকে বাষ্প হওয়া, জলের মধ্যে চিনি বা নুন গলে যাওয়া, লোহা বা অন্য ধাতুকে গরম করা, এগুলি হলো উভমুখী ভৌত পরিবর্তন। কিন্তু কাচের তৈরি জিনিস ভেঙে টুকরো হয়ে গেল, গম থেকে আটা তৈরি হলো, এগুলি হচ্ছে একমুখী ভৌত পরিবর্তন। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা এটা দেখবে। তারপরে ধরো
তোমাকে একটা পাত্রে কিছুটা ছেঁকে নেওয়া লেবুর রস অন্য একটা পাত্রে পরিষ্কার চুন জল দেওয়া হলো। এসো এদের নিয়ে পরীক্ষা করা যাক। কয়েকটা সরু সরু ফিল্টার কাগজের টুকরো নাও। এবার একটা পাত্রে জলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে একটা লেই তৈরি করো। সেই লেয়ের মধ্যে কয়েকটা ফিল্টার কাগজের টুকরো ডুবিয়ে নাও, রোদে শুকিয়ে নাও। অন্য একটা পাত্রে কিছুটা বিটের রস, তার মধ্যে একইভাবে ফিল্টার কাগজে টুকরো ডুবিয়ে শুকিয়ে নাও। এই কাগজগুলো আলাদা আলাদাভাবে তুমি চুন জলে ডোবাও আর তুলে দেখো রং পরিবর্তন হলো কি না। এবারে এই কাগজগুলোতে ফোঁটা ফোঁটা লেবুর রস দিতে থাকো। কোনো রং পরিবর্তন হলো কি না দেখো, নিচে সারণীতে লেখো। দেখো হলুদ লাগানো কাগজের রং, ঠিক আছে? যে কাগজে হলুদ লাগানো আছে সেখানে যদি চুন জল দেওয়া যায় কী রং হবে? সেগুলি লাল রঙে হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা পরীক্ষা করে অবশ্যই দেখতে পারবে। কিন্তু যখন সেখানে লেবুর রস দেওয়া যাবে সেগুলো আবার হলুদ রং হয়ে যাবে। আবার বিটের রস লাগালো কাগজের রং, যে কাগজে বিটের রস লাগানো আছে সেখানে যদি চুন জল দেওয়া যায় হালকা হলুদ হয়ে যাবে। আবার যদি সেখানে লেবুর রস দেওয়া যায় সেখানে আবার গোলাপি রঙের হয়ে যাবে, ঠিক আছে? এই পরীক্ষাটা তোমরা অবশ্যই করবে। লেবুর জল বা চুন জল বা লেবুর রসের সংস্পর্শে থাকা রাসায়নিক পদার্থ এদের সঙ্গে বিক্রিয়া করেছে। এই বদলাটাকে রঙের যে বদল তাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখা গেল রাসায়নিক পরিবর্তনে পদার্থের রং পাল্টে যায়। হলুদ বা বিটের মধ্যে থাকা কিছু রাসায়নিক পদার্থ চুন জলের সঙ্গে রাসায়নিক পরিবর্তনে অংশগ্রহণ করায় এই ঘটনা ঘটেছে। তাহলে কি জানতে পারলাম? রাসায়নিক পরিবর্তনে পদার্থের রং পরিবর্তন হতে পারে। এরপর কি দেখবো? পরিবর্তন ও শক্তি। দেখো এখানে কি বলেছে একটু ভালো করে বুঝবো। আমরা সকলে জানলাম যে জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয়, এটা একটা রাসায়নিক পরিবর্তন। কিন্তু জলে যদি তাপ না দেওয়া হয় তাহলে কি ভাত হতো? তাহলে তো ভাত হতো না। চাল থেকে ভাত পাওয়া হলো একটা রাসায়নিক পরিবর্তন যেখানে তাপের দরকার হয়, ঠিক আছে? আবার তোমরা দেখেছো ঘরের তাপমাত্রাতে জামা কাপড় দেবার ন্যাপথলিনের গুলি আস্তে আস্তে ছোট হয়ে যায়, অর্থাৎ সাধারণ তাপমাত্রাতেই ন্যাপথলিন উবে যায়। কিন্তু খোলা জায়গায় না রেখে দিলে, কোনো ঢাকা পাত্রে রাখলে ন্যাপথলিনকে তাপ দেওয়া হতো, তাহলে কি হতো? ন্যাপথলিন আরও তাড়াতাড়ি বাষ্প হয়ে যেত ঠিকই, কিন্তু পাত্রের ওপরের দিকে ঠান্ডা অংশে আবার তা কঠিন অবস্থায় জমতে দেখা যেত। তাহলে বদ্ধ পাত্রে ন্যাপথলিন বাষ্প হওয়াটাকে কী ধরনের পরিবর্তন বলে? এটা একটা ভৌত পরিবর্তন। খোলা হাওয়ায় কাঠ পড়ে আছে, অক্সিজেনও আছে, কই কাঠে তো আগুন জ্বলছে না, তার জন্য কাঠের তাপ দেওয়ার দরকার। আবার কাঠ পুড়ে তাপ তৈরি হয়, পড়ে থাকে ছাই, এটি কী ধরনের পরিবর্তন? এটি কিন্তু রাসায়নিক পরিবর্তন। তাহলে বোঝা গেল পুড়ে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তনে যেখানে তাপ উৎপন্ন হয়। কাঠ অক্সিজেনে পুড়ে তাপ উৎপন্ন করে। আবার হজম হয়ে গেলে খাবার হজম হয়ে যে সরল যৌগিক পদার্থ তৈরি হয় শরীরের মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেখান থেকে শক্তি আসে। এই যে শক্তি, পরিবর্তন থেকে শক্তির কথা এখানে বলা হচ্ছে। খাবার হজম হয়ে যে সকল সরল যৌগ তৈরি হয় সেগুলি আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি তৈরি করে। তাহলে দেখো আমাদের দেহের মধ্যে অক্সিজেনের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া করছে। এক মগ জলে একটু গাঢ় সালফিউরিক অ্যাসিডের জল মেশালে কী হবে? অ্যাসিড দ্রবণ তৈরি হবে, সেই সঙ্গে অনেক তাপ উৎপন্ন হবে। এটা একটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? তাহলে জানতে পারলাম রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয়। আগে জানতে পেরেছিলাম রং পরিবর্তন হয়, এখন জানতে পারলাম তাপ উৎপন্ন হয়। পরে কি আছে দেখো, পরে একটা জিনিস বলেছে, এটা আমরা ভালো করে বুঝবো। তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করো যেখানে তাপ বা শক্তি আমাদের কাজে লাগে। দেখো তাপ শক্তি আমাদের অনেক জায়গায় কাজে লাগে, কিন্তু কয়েকটা কথা এখানে বলে দেওয়া হচ্ছে, আমরা বুঝতে পারবো। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন,
আলো থেকে, সূর্যের আলো থেকে উদ্ভিদের খাদ্য তৈরি, আর কি, আর হচ্ছে কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন। এই সবকটাই কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়া, যেখানে তাপের প্রয়োগ আছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব একটা কর্মপত্র দিয়েছে, তাপ ছাড়া কি শক্তির পরিবর্তন ঘটে না। তোমরা অনেকে বাজ পড়তে দেখেছো বা শুনেছো, বাজের প্রভাবে কত কী যে ঘটতে পারে তা তো জানো। তার আগুনে গাছ পুড়ে যেতে পারে, বসে থাকা গাছে বাস করা অনেক পশু পাখি মরে যেতে পারে। তার শব্দে কী কী হতে পারে তোমরা জানো নিশ্চয়ই। দরজা জানলার বাড়ির কাজ ভেঙে যেতে পারে, কাছাকাছি কোথাও বাজ পড়লে তার প্রভাবে বিদ্যুতের প্রচণ্ড রকম বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো যেরকম পাখা, টিভি, ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে। অন্যান্য শক্তির দ্বারা কেমন পরিবর্তন ঘটে তা তোমরা বুঝে নিয়ে লেখো। দেখো, এখানে একটা কথা বলেছে, গাছের সবুজ অংশে গাছ তার নিজের খাদ্য তৈরি করতে পারে, এটা আমরা সবাই জানি। এই ঘটনার জন্য কোন শক্তির দরকার? দেখো, সবুজ অংশে যদি খাবার তৈরি করে, এই ঘটনার জন্য আমাদের দরকার হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি আমরা কোথা থেকে পাবো? দেখো, আলোক শক্তি আমরা পাই সূর্য থেকে পাই। ঠিক আছে, আবার দেখো, এই গাছের তৈরি খাবারে সৌরশক্তি আসে কোত্থেকে? সৌরশক্তি আসে আলো থেকে, এবং পরিণত হয়ে সেটা শক্তিতে রূপান্তরিত হয়। কোথায় পরিণত হয়? পাতায় আবদ্ধ হয়। ঠিক আছে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে পাতায় আবদ্ধিত হয়। আর গাছের এই খাবার তৈরি করাটা কী ধরনের পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখা যাচ্ছে আলো শক্তির দ্বারা রাসায়নিক পরিবর্তন হচ্ছে। আমরা আগের পাতায় পড়লাম তাপ শক্তি, এখন পড়ছি আলোক শক্তির দ্বারা আমাদের কিন্তু রাসায়নিক পরিবর্তন হওয়া সম্ভব। ঠিক আছে, এরপর আমরা আরেকটু পড়ে নেব। দেখো কি বলেছে, জল কি কি মৌল দ্বারা তৈরি হয়। দেখো, এটা কিন্তু কোশ্চেন, অ্যান্সারটা তলায় দেওয়া আছে। জল হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি হয়। কিন্তু দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই গ্যাসীয়, জল কিন্তু তরল পদার্থ। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তাহলে এই ঘটনাতে বিদ্যুতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটছে। তাহলে বিভিন্ন আনন্দ উৎসবে তোমরা অনেকে বাজি পোড়াও। বাজি পোড়াতে গেলে কী লাগে? কখনো কখনো আগুন থেকে পাওয়া তাপ লাগে। বাজি পোড়ানোর পর সে কি একই থাকে না পাল্টে যায়? অবশ্যই পাল্টে যায়। তাহলে এটা একটা রাসায়নিক পরিবর্তন, যেখানে তাপ প্রয়োগ করা হয়। আবার খেলনা বিদ্যুতের টিকারে চাপ দিলে বা পাতার পথে ঢুকে তোমরা ক্যাপ ফাটাও, সেখানেই আমাদের কী শক্তি লাগে? সেখানে আমাদের তাপ শক্তি লাগে। দেখো, এইভাবে আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাই। আরও কয়েকটা ঘটনা তোমাদের সামনে হাজির করা হচ্ছে। যেরকম জল থেকে বাষ্প হয়, এটা আমরা আগেই শুনেছি। কিন্তু জল থেকে বাষ্পতে কোন শক্তি লাগে? জল থেকে বাষ্পতে আমাদের তাপ শক্তি লাগে। এই তাপ শক্তির জন্য প্রয়োজনীয় শক্তি কোত্থেকে আসছে? প্রয়োজনীয় শক্তি আসছে সূর্য থেকে। এই যে জলীয় বাষ্পর জলটা আমরা কোত্থেকে পাচ্ছি? জলটা পাচ্ছি আমরা সমুদ্র, নদী, বিভিন্ন খালবিল থেকে পাচ্ছি। শীতকালে সকালে তোমরা সেই ঘাসের বা পাতার উপরে শিশির রূপে জমে থাকতে দেখো। সেই জলটা কোত্থেকে আসে? বাতাসের মধ্যে ছোট ছোট জলীয় বাষ্প বা জলকণা বড় হয়ে গিয়ে শিশির তৈরি হয়। শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প সে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। সেই জলের ফোঁটারা যখন গাছের পাতায়, টিনের চালে বা সানবাঁধানো উঠোনে জমা হয়, তখন আমরা বলি শিশির পড়েছে। ঠিক আছে, এইভাবে এটা আমরা বুঝলাম। এরপর দেখো, ভেবে দেখো তো কি দেখতে বলেছে। শীতকালে কেন শিশির জমে, গরমকালে তো জমে না? কারণ কি হচ্ছে, শীতকালে শিশির জমে, গরমকালে জমে না। কারণ গরমকালে তো বাতাস ঠান্ডা হতে পারে না, সেই জন্য গরমকালে শিশির জমে না। পরে আবার বলেছে, আগে তোমরা জেনেছ গাছের সবুজ অঙ্গে সূর্যের আলোর প্রভাবে খাদ্য তৈরি হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন। এবার বলো তো, সূর্যের তাপে জল বাষ্প হওয়াটা কী পরিবর্তন? সূর্যের তাপে জল বাষ্প হওয়াটা কিন্তু একটা ভৌত পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো, তাপ থেকে প্রাকৃতিক ঘটনা ঘটে, সেটা ভৌত পরিবর্তন হতে পারে, রাসায়নিক পরিবর্তন হতে পারে।
এবার ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের আরও কিছু ঘটনা, চলো সেগুলো আমরা একটু ভালো করে জেনে নিই। আমাদের চারিপাশে সবসময় ঘটে চলেছে নানা ঘটনা, তার মধ্যে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ঘটনাগুলো আমরা চিনতে পারি, অথচ সেই সব ঘটনাগুলো আমরা ঘটাচ্ছি। সেদিন অতসীর বাবা বাজার থেকে মাংস কিনে আনলেন। তার মা শিলে নানা রকম মশলা বেটে রাখলেন। ভালো করে মাংস ধুয়ে অতসী তার সঙ্গে নুন আর মশলাগুলো ভালো করে চটকে কিছুক্ষণ মেখে রেখে দিলে। তারপর কি দেখলো, অনেকটা জল বেরিয়ে গেছে মাংস থেকে, আর মশলার রং গন্ধ মিশে গেছে মাংসের মধ্যে। তাহলে এখানে কি পরিবর্তন হলো? রান্না করার সময় আর কি কি রকম জল বেরিয়ে আসে, কতক্ষণ পরে তা বেরোলো, একটু খোঁজ নিয়ে তোমরা জানতে পারবে। বাজারে আবার কি হয়, বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয়, আবার আচারে ভিনিগার মেশানো থাকে। মাছের নুন জড়িয়ে রাখলে বা আচারে ভিনিগার মেশালে যে সকল জীবাণু মাছ বা আচারের নানা রকম রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, তারা নষ্ট হয়ে যায় আর বাড়তে দেয় না, ফলে মাছ আর আচার দীর্ঘদিন ভালো থাকে। এখান থেকে তোমাদের অনেক কটা প্রশ্ন আসতে পারে, তোমাদের পরের দিন সেসব নিয়ে আলোচনা করব। আজকে পড়াটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।